সকল ভিউয়ার্সদের নমস্কার জানাই এবং স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলে। আমি নিশান আজকে আপনাদের সামনে একটি আপকামিং আইপিওর বিষয়বস্তু তুলে ধরবো। যে আইপিওতে সেটি হচ্ছে হলো টেনিকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেড। এটি একটি অটোমোটিভ যে পার্টস হয় সেরকম একটি ম্যানুফ্যাকচারার কোম্পানি। এই কোম্পানি অ্যাকচুয়ালি কাজ করে থাকে ওইএমএস অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের কাজ। এই যে ইকুইপমেন্টগুলো বিভিন্ন যে বাস বা একটা যদি কারকে আমরা কল্পনা করি, কারের কিন্তু বিভিন্ন পার্টস থাকে। এই পার্টসগুলো বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোনো কার মেকার কোম্পানি কিনে নেয়, নিয়ে তারপর সেগুলোকে অ্যাসেম্বল করে নিজেদের ব্র্যান্ডিং করে তারা কিন্তু একটা সুন্দর একটি কার তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করে। সেটা যে কার সেলার যে কোম্পানিগুলো আছে, সেটা মাহিন্দ্রা হতে পারে, টাটা মোটরস হতে পারে, এই ধরনের যে কোম্পানিগুলো আছে তারা কি করে, তারা কিন্তু প্রত্যেকটি পার্টস তৈরি করে না। তারা হয়তো লাইট যেটা আছে তাদের এক জায়গা থেকে নিচ্ছে, তারপর বিয়ারিং যে এক জায়গা থেকে নিচ্ছে, সিট কভার এক জায়গা থেকে নিচ্ছে, এরকম অনেক কোম্পানির কাছ থেকে জিনিস নিয়ে তারা কিন্তু অ্যাসেম্বলি করে। সেরকমই এরা কিছু পার্টস তৈরি করে, যে পার্টসটা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে, অর্থাৎ B2B। একটি কোম্পানি এরা তৈরি করছে, আরেকটি কোম্পানির কাছে বিক্রি করছে। এদের কিন্তু কাস্টমার বেস ভালো রয়েছে। এবার আমরা এই কোম্পানিটা সম্পর্কে জানবো এই ভিডিও থেকে। সেরকমই আমরা বিভিন্ন যে ডেটগুলো রয়েছে, অর্থাৎ আইপিও যে টাইম লাইনগুলো আছে টেন্টেটিভ, সেগুলো জেনে নেবো এবং আইপিও ডিটেলস কী রয়েছে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিও থেকে। আইপিও শেয়ার রিজার্ভেশন কী রয়েছে এবং কোম্পানিটির ফিনান্সিয়াল কি ইনফরমেশন বর্তমানে জানা যাচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে দেবো, এবং সর্বশেষে আমরা একটা কনক্লুশন আনার চেষ্টা করবো যে আমরা অ্যাপ্লিকেশন করবো কি না, এবং করতে গেলে পরে কোন কোন বিষয় মাথায় রেখে অ্যাপ্লিকেশন করবো সেই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। এবার আসি এই কোম্পানি ডিটেলস। কোম্পানিটি কিন্তু একটা ইউএস বেসড একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা হচ্ছে টেনিকো গ্রুপের সাবসিডারি বলা চলে। মানে ইন্ডিয়ায় যে সাবসিডারিটা কাজ করে সেই সাবসিডারির নামটি কিন্তু হচ্ছে টেনিকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেড। এবার এই কোম্পানিটি কী ধরনের পার্টস তৈরি করে বা কী কী কাজে এরা যুক্ত রয়েছে। কোম্পানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড সাপ্লায়ার্স হাইলি ইঞ্জিনিয়ার্ড টেকনোলজি ইন্টেন্সিভ ক্লিন এয়ার আফটার ট্রিটমেন্ট অ্যান্ড এক্সহস্ট। এই যে ক্লিন এয়ার যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটা কিন্তু এরা প্রোভাইড করে। তারপরে কি করে এরা, পাওয়ার ট্রেন যেমন ইগনিশন, বিয়ারিংস, সিলিংস, এই যে বিভিন্ন যে পার্টগুলো আছে সেই কাজগুলো করে এরা। তারপরে সাসপেনশন মানে শক অবজর্ভার এবং স্টার্টস, এই যে বিভিন্ন ধরনের যে পার্টসগুলো আছে শক অ্যাবজর্ভারের, গাড়ির মধ্যে যেগুলো থাকে শক অ্যাবজর্ভার, যেগুলো সাসপেনশনের মধ্যে যুক্ত থাকে, এই ধরনের কিছু পার্টস এরা কিন্তু তৈরি করে। এদের যেমন ইন্ডিয়ার ভেতরে যেমন রয়েছে ওইএম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, যেমন এরা বিভিন্ন কার পার্টসের, তাছাড়াও কিন্তু এক্সপোর্ট মার্কেট কিন্তু প্রচুর রয়েছে। এবার এই যে কোম্পানিটি রয়েছে এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একদম টপে বসেছে। যেমন এই কোম্পানিটি লার্জেস্ট সাপ্লায়ার অফ ক্লিন এয়ার সলিউশন টু ইন্ডিয়ান কমার্শিয়াল ট্রাক ওইএমএস উইথ 57% মার্কেট শেয়ার। অফ হাইওয়ে মানে ওইএমস সেটাতে রয়েছে 68%। মানে অফ হাইওয়ে বলতে যে মানে ভেহিকেলসগুলো অফ রোডে চলে, মানে যেমন হচ্ছে বুলডোজার, তারপরে ট্র্যাক্টর, ডার্ট বাইক, এই ধরনের যে ওই কম্বাইন যে হারভেস্টার দেখেন এগ্রিকালচারের ক্ষেত্রে, এই হারভেস্টিংয়ের যে যন্ত্রপাতিগুলো, এগুলো কিন্তু অন রোড হাইওয়ের উপর দিয়ে চলে না, যেমনি নর্মাল রোড দিয়ে পাবলিক রোড দিয়ে চলবে, এবং বিভিন্ন অফ রোড কন্ডিশনে এরা কিন্তু চলাফেরা করতে পারে। এইরকম যন্ত্রপাতিও এরা কিন্তু পার্টস তৈরি করে। সেটাতেও কিন্তু এরা 68% শেয়ার হোল্ড করছে ইন ফিনান্সিয়াল 2025-এ। টপ কোর অফ প্যাসেঞ্জার ভেহিকলস ওএমস 19% শেয়ার রয়েছে। লার্জেস্ট সাপ্লায়ার অফ শক অ্যাবজর্ভার্স এবং স্টার্টসের টু প্যাসেঞ্জার ভেহিকল অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার। মানে এরা কিন্তু ভালো পজিশনে রয়েছে। তাহলে কোম্পানির ব্যাকবোন যদি ব্যাকগ্রাউন্ড আমরা ঘাটি, দেখলাম যে একটা ইউএস বেস কোম্পানি, তার সাবসিডারি ভারতে কাজ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লিডিং পজিশনে কিন্তু কাজ করছে। এবার আমরা আসি আইপিও ডিটেলসে। যদি আমরা ঢুকি, আইপিও ডিটেলসে ঢুকলে পরে প্রথমে আমরা যেটা দেখে নিব সেটা হচ্ছে এর টেন্টেটিভ টাইম লাইনগুলো। ওপেন ডেট হচ্ছে এর 12 তারিখ, যেটা এখন 12 তারিখ থেকে এরা চলবে, অ্যাপ্লিকেশন পর্ব চলবে আপনার 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে কিন্তু 17 তারিখ, এবং রিফান্ড ইনিশিয়েশন হচ্ছে 18 তারিখ। ডিম্যাট ট্রান্সফার হয়ে যাবে আপনার 18 নভেম্বর, লিস্টিং ডেট হচ্ছে 19 তারিখ, যেটা একটু বুধবার। এবং আইপিও ডিটেলসে যদি আমরা বিশেষ করে জানতে চাই যে ইস্যু সাইজ কত, অফার ফর সেল, সেটা যদি একটু দেখে নিই। এর ইস্যু সাইজ কিন্তু হচ্ছে 3600 কোটি, টোটালটা হচ্ছে অফার ফর সেল। এখানে একটু আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। অফার ফর সেল মানে এখানে যে শেয়ার হোল্ডার আছে এক্সিস্টিং, তারা কিন্তু তাদের শেষ থেকে কিন্তু শেয়ার বিক্রি করছে, এবং মার্কেট ক্যাপ হচ্ছে 16,200 কোটি টাকার একটা ভালো মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু কোম্পানিটি ইস্যু হতে যাচ্ছে। এনএসসি বিএসসি দুটোতেই কিন্তু ইস্যু হচ্ছে, এবং ইস্যু টাইপ কিন্তু বুক বিল্ড অফার, মানে যেরকম ডিমান্ড থাকবে সেরকমভাবে লিস্টিং এর একটা সম্ভাবনা থাকে। যেরকম ডিমান্ড সেরকমভাবে আগে থেকে কোনো ফিক্সড প্রাইস বলা যাবে না যে কত টাকায় লিস্টিং হতে যাচ্ছে। এবার ইস্যু প্রাইস যেখানে দেখলাম আমরা 308 থেকে 397 টাকা, আমরা কিন্তু 97 টাকা 397 টাকায়
যে কাট অফ প্রাইস সেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করবো যদি আমরা ইন্টারেস্টেড হই। এবার আইপিও শেয়ার রিজার্ভেশনে কিউআইবি কোটা রয়েছে 50%, এনআইআই এইচএনআই কোটা টোটাল রয়েছে 15%, রিটেল কোটা কিন্তু 35% রয়েছে। এবার আমরা কোম্পানিটা একটু ফিনান্সিয়াল বুঝে নেওয়ার চেষ্টা করবো। ফিনান্সিয়াল কন্ডিশন যদি আমরা দেখি, অ্যাসেটস 2023-এ যা ছিল 24-এ এসে কিছুটা কমলেও সেটা কিন্তু আবার 31শে মার্চে বেড়ে গেছে, এবং জুন কোয়ার্টার পর্যন্ত এখানে যে 2025-এর রেজাল্টটা দিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাসেট কিছুটা বেড়েছে। এবং আমরা যদি রেভিনিউ দেখি, রেভিনিউয়ের ক্ষেত্রে আবার 23 থেকে 24 সালে রেভিনিউটা বেড়েছে, আবার কিন্তু পরবর্তীতে কমেছে, এবং একটি কোয়ার্টারের যে হিসাব সেই হিসাবে দেখা যাচ্ছে রেভিনিউ 1316.43 crore। এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে গত ফিনান্সিয়াল ইয়ার থেকে এবার হয়তো রেভিনিউ বাড়তে পারে। এটা অ্যাজাম্পশন। এবার এখানে যদি প্রফিট আফটার ট্যাক্স দেখি, এখানে কিন্তু প্রফিট আফটার ট্যাক্সটা প্রত্যেকটা ইয়ারে কিন্তু বাড়িয়ে গেছে, 381, 416, তারপর 553 কোটি টাকা। সেখানে একটি কোয়ার্টারে এখানে দেখা যাচ্ছে যে প্রায় 168 কোটি টাকার মতো কিন্তু একটি কোয়ার্টারে প্রফিট হয়েছে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে অবশ্যই সেটা কিন্তু এই 553 মানে গত ফিনান্সিয়াল ইয়ারের যে প্রফিট আফটার ট্যাক্স সেটাকে অতিক্রম করে দেয়। মোটামুটি ফিনান্সিয়াল যেটা দেখা গেল, কিছু আপস ডাউনস থাকলেও কিন্তু প্রফিটটা কোম্পানি আর রেভিনিউটা কোম্পানি ঠিকঠাকই বাড়িয়ে গেছে। এবার রিজার্ভ এবং সারপ্লাস যদি দেখি, এখানে কিন্তু রিজার্ভ কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার বলছি, প্রত্যেকটি ইয়ার ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু বাড়িয়ে গেছে। লাস্ট যে কোয়ার্টারে দেখা যাচ্ছে 1204, আগের যে ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট কোয়ার্টারের যেটা ছিল সেটা থেকে একটু কমেছে, অসামান্য কমেছে। এটা নেগলিজেবল অ্যামাউন্ট। এবং টোটাল বোরোইং যা দেখতে পাচ্ছি, 2023-এ একটা বোরোইং ছিল, তারপরে কিন্তু বোরোইং নেই, তার মানে কোম্পানির কোনো বোরোইং নেই। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানি যে আইপিও এনে যে সেখান থেকে যে গেইনটা করবে সেটা কিন্তু নিজেদের পকেটেই এরা নেবে। এটা কিন্তু পরিষ্কার, যেহেতু এটা টোটালটাই হলো অফার ফর সেল, কোনো ফ্রেশ ইস্যুর ব্যাপার কিন্তু নেই। এবার কোম্পানির ভ্যালুয়েশন যদি আমরা দেখি, এবং এর সাথে যে পেয়ার কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ভ্যালুয়েশন কী রয়েছে। এবার এখানে এই সেক্টরে কাজ করে এর যে পেয়ার কোম্পানিগুলো, যেমন হচ্ছে বসের পি কিন্তু 57, হোয়ারাস টেকনো ক্লিনের কিন্তু টেনিকো ক্লিনের কিন্তু পি কত 29। এবার এর সাথে সেম যে কাজগুলো করে তাদের মধ্যে এই সারদা মোটরসের পি খুবই কম, 9.67। হোয়ারাস এখানে আবার যে কোম্পানিগুলো গ্যাব্রিয়েল এর 75 বা 76-এর পিতে, ইউনোমিন্ডাও 75-এ পিতে ট্রেড করছে, বসের মতো কোম্পানি 57, সেই জায়গায় কিন্তু এর পি কিন্তু 29, যেটা ভ্যালুয়েশন অনুসারে বলা যায় যে ওকে রয়েছে। এবং অদ্ভুতভাবে রিটার্ন অন নেট ওর্থ যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবো এই কোম্পানি কিন্তু সেইটা টপ মোস্ট পজিশনে আছে ওর যে পিয়ার কোম্পানিগুলো আছে তার থেকে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ভ্যালুয়েশন হিসাবে ওকে রয়েছে, খুব বেশি ওভার ভ্যালুডও নয়, এবং যে খুব বেশি কম ভ্যালুয়েশনের আইপিওটি লিস্টিং হতে যাচ্ছে সেরকম কিন্তু নয়। এবার আমরা যারা অ্যাপ্লিকেশন করব, বর্তমান মার্কেট পরিস্থিতি অনুসারে একটা চিন্তা ভাবনা করব, কারণ বর্তমান মার্কেটের দোলাচলে, মার্কেটে যে আইপিও মার্কেটে একটা হিউজ রকমের কিন্তু একটা দোলাচল চলছে। দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় আপনি দেখছেন যে জিএমপি প্রচুর হাই, যখন আপনি অ্যাপ্লিকেশনে তারপরে দেখবেন যে জিএমপি কমতে শুরু করে। এখানেও একটা খেলা চলছে। কিছু কোম্পানি নিজেদের প্রফিটেবিলিটি বিভিন্ন যে ডাটাগুলো দেয়, ফিনান্সিয়াল ডাটা, সেখানে হয়তোবা তারা একটু কারচুপি করার চেষ্টা করছে। এবং যে এইগুলো রয়েছে এখন, যে যারা আইপিওটিকে আনছে সেখানেও মনে হচ্ছে যে জিএমপিটাকেও তারা কিন্তু কিছুটা হলেও ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এই যে বিষয়গুলো, এগুলো অনেক ভেতরে গিয়ে কিন্তু কিছু জায়গায় কিন্তু আমার মনে হচ্ছে কিছু সমস্যা রয়েছে। এবার সেই জায়গা থেকে একটু সতর্ক হয়ে আইপিওতে অ্যাপ্লিকেশন করতে হবে, একটু ভালো করে ঘেটে ভ্যালুয়েশন দেখে তারপরে কিন্তু হবে। কারণ এখানে যে খেলাটা চলছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আছে তাদের সাথে খেলা চলছে। প্রমোটার কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে যে টাকাগুলো নিয়ে কোম্পানি কাজ করছিল, এই এখন এখান থেকে আইপিও মার্কেট থেকে টাকা তুলে ভেঞ্চার ক্যাপিটালিস্টকে তাদের টাকা রিফান্ড করার চেষ্টা করছে। প্রমোটার নিজেরাও কিছু পকেটে টাকা তুলে নিচ্ছে, এবং মার্সেন্টাইল ব্যাংকাররা কি করছে, যে জিএমপিটাকে একটু কিন্তু আমার মনে হচ্ছে যে এরা একটু ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যার জন্য কিন্তু এই ঘটনাটা দেখা দিচ্ছে। যাই হোক, এগুলো অনেক ডেপথের ব্যাপার, এগুলো কোনো প্রুফ দেওয়া যাচ্ছে না, কিন্তু অনুভূতিতে বোঝা যাচ্ছে যে এরকম মনে হয় হচ্ছে ব্যাপারটা। সুতরাং যখনই কোনো আইপিও আসবে একটু সাবধানে কাজ করবেন। আর বর্তমান মার্কেটের কোনো দিক কিন্তু বোঝা যাচ্ছে না। মার্কেটের সেন্টিমেন্টের ওপর অনেকটা লিস্টিং গেইন বা স্টকটি কেমন পারফর্ম করবে টেকনিক্যালি, বা আগামীতে কীরকম গ্রোথ দেখাবে, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। মার্কেটের এখন যেহেতু কোনো দিশা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় একটু সমস্যা থাকে। সেই জন্য কোনো আইপিও স্টকেই অ্যাপ্লিকেশন করলে পরে সেটা লং টার্ম হোল্ড করার কোনো দরকার নেই। লিস্টিং গেইন নিয়ে আমার মনে হয় প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াই ভালো। এখানে আরেকটি বিষয় দেখতে হবে, আমরা যেমন ভ্যালুয়েশন নিয়ে কথা বলেছিলাম, ভ্যালুয়েশন যেমন মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে কথা বললাম, ভ্যালুয়েশন নিয়ে কথা বললাম, সেই জায়গায় থেকে ভ্যালুয়েশন ওকে মনে হলো। এবার জিএমপি কি থাকে সেটা একটু দেখার ব্যাপার। জিএমপি এক্সিস্টিং খুব ফ্ল্যাকচুয়েট করছে, এখন কিন্তু দেখাচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম 17%-এর মতো, এখন 13%-এর মতো আমি নিজেই দেখতে পাচ্ছি। সুতরাং এখানেও একটা সমস্যা থাকতে পারে, পার স্টকে 55 থেকে 60 টাকার মতো হয়তো লিস্টিং গেইন দেখাতে পারে এই আজকের ডেট অনুসারে। এবার দেখা গেলো এই অ্যাপ্লিকেশন পর্ব চালু হওয়ার পরে মার্কেটের সেন্টিমেন্টও খারাপ হলো, এবং আস্তে আস্তে জিএমপি কমে যেতে পারে। তবে লাস্ট ডেট পর্যন্ত থেকে এখানে আরও কিছু জিনিস দেখার, কিউআইপি পোর্শনে কতটা পারচেজ হয়, এবং সাবস্ক্রিপশন ওভারঅল কত গুণ হয়,
এই পোর্শনগুলো কিন্তু একটু দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন কি না করবেন সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। তাহলে আমি কি বললাম, মার্কেটের সেন্টিমেন্ট, ভ্যালুয়েশন ওকে ওকে রয়েছে, জিএমপি দেখবেন এবং সাবস্ক্রিপশন রেট দেখবেন। আরেকটি জিনিস দেখতে হয় সেটা অ্যাঙ্কার লিস্ট। অ্যাঙ্কার লিস্ট এখনো আসেনি, হয়তো আগামীকাল অ্যাঙ্কার লিস্ট আপনারা পেয়ে যাবেন। যদি অ্যাঙ্কার লিস্ট পেয়ে যান তাহলে সেখানে দেখে নেবেন কোন কোন ইনভেস্টর এটা ইনভেস্ট করছে, সেই ইনস্টিটিউটগুলো বা এএমসিগুলোকে ভালো করে একটু দেখে বুঝে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার দ্বারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন ভিডিও তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।